শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সত্যি কথা বলতে গেলে আজকে কতদিন পর তোমাদের সামনে আমি ভিডিও দিচ্ছি। আমার মনটা জাস্ট আনচান আনচান করছিল কবে তোমাদেরকে ভিডিও দেব। অনেক দিন থেকে অনেক ঝড় ঝাপটা পেরিয়ে আজকে তোমাদের সামনে এসে ভিডিওটা দিলাম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা সুন্দর ভিডিও শুরু করছি। কতদিন হলো বলো তো, এই যে আমার এপি ব্লগস ফ্যামিলি পরিবার যাই বলো না কেন, এদেরকে যে কী পরিমাণ মিস করছিলাম তোমরা বিশ্বাস করতে পারবে না। আমি ইউটিউবে ভিডিও দিতে পারছি না বলে আমার ফেসবুকেও খুব একটা আমি অ্যাক্টিভ থাকতে পারছিলাম না, কারণ আমার ভালোই লাগছিল না ব্লগ করতে। হাজারো মানুষ ফেসবুকে ব্লগ দেয়, হ্যাঁ ফেসবুকে ভিউ বেশি, অনেক বেশি হয় মানুষের, কিন্তু ইউটিউবের মতো হাজার ভিউ কম হলেও বা ইউটিউবে ভালোবাসা কম পেলেও কেন যেন ইউটিউবটাকে একটা নিজের মতো মনে হয়। তোমাদের বকাঝকা, তোমাদের আলাপ আলোচনা, তোমাদের আমাকে নিয়ে কালচার, আমাকে ভালোবাসা, সমালোচনা সব কিছু মিলিয়ে যেন আমার ইউটিউবটাই আমার হচ্ছে সবথেকে প্রিয় একটা প্ল্যাটফর্ম। তোমাদেরকে খুব মিস করছিলাম। আমি জানি অনেকেই এখন আমাকে গালাগালি দিচ্ছ, কিন্তু তবুও বলছি তোমাদেরকে সত্যিই মিস করছিলাম। তোমাদের এই প্রত্যেক দিন আমাকে নিয়ে সমালোচনা, প্রত্যেক দিন আমাকে নিয়ে কমেন্ট, খারাপ কমেন্ট হোক যাই কমেন্ট হোক, আমার কিন্তু এই 7 দিনে আমি খুব মিস করছিলাম, বিশ্বাস করো। যাই হোক, অনেক দিন পর তোমাদের সামনে আসলাম, কিন্তু একটা জিনিস ভাবতে ভীষণ অবাক লাগছে। প্রত্যেকটা দিন দাদাভাইকে কল করে, প্রত্যেকটা দিন ইনস্টাগ্রামে মেসেজ করে, প্রত্যেকটা দিন ফেসবুকে মেসেজ করে, ইভেন ইউটিউবেও মেসেজ করে তোমরা এমন মানে এত মিস করেছো তোমরা আমাকে। আমার ভিডিও দেখার জন্য তোমরা পাগল হয়ে গেছো যে দিদিভাই তোমাকে ছাড়া যেন ইউটিউবটা খুলতে ইচ্ছে করে না। আমি জানি না এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা আমি, তবুও প্রতিনিয়ত চেষ্টা করে থাকি তোমাদের ভালোবাসা পাওয়ার। একটা দিনও আমি ছাড়তে চাই না ভিডিও করা বা বন্ধ রাখতে চাই না, কিন্তু দেখো এই 7-7টা দিন আমার উপর দিয়ে এমন কিছু ঝড় বয়ে গেছে যেগুলো আজকের ভিডিওতে হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করব। অনেক দিন পর তোমাদের সামনে এসে আমার যে কি ভালো লাগছে, আমি কোনটার থেকে কোনটা বলবো বুঝতে পারছি না। যেমন ধরো অনেক দিন পর প্রিয়জনদের সাথে দেখা হলে কোন গল্পটা ছেড়ে কোন গল্পটা করব সেটা যেমন সেটা যেমন বুঝে ওঠা যায় না যে কোনটা আগে শুরু করলে তোমাদের ভালো লাগবে, তো সেরকমই কিছু গল্প জমে আছে জানো তো। তো চলো, ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিলাম। এখন তো বাড়িঘরটা ভালো দেখছো, কিন্তু আমি তো জানি না যে পরের দিন থেকে আমি আর ভিডিও দিতে পারবো না। পরের দিনেই কিন্তু অনেক রকম ঘটনা ঘটে যায় আমাদের বাড়িতে আর কি। তো চলো, এদিকে আমার বাসন টাসন ধোয়া হয়ে গেল, সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসন কোসন ধুয়ে নিলাম। কাকিমা এসেছে, কাকিমা ঘরের কাজগুলো সারছে, তো আমি ভাবলাম এদিকে আমি বাকি কাজগুলো এদিকে আমি সেরে নিই আর কি। এই যে আমি তোমাদেরকে বলি না যে আমি সত্যি এক ফোঁটাও সময় পাই না, কি করে কি করব। তোমরা বলো যে এইটুকু তো কাম আমরাও করি, তাহলে তুমি কেন সময় পাও না? সত্যি কথা বলতে গেলে একটা কথা তোমাদেরকে বলি, এই যে 7-7টা দিন হলো, বিশ্বাস করো 12টা-1টার মধ্যে আমাদের সমস্ত কাজ হয়ে যায়। কোনো লাইভ ছিল না, কোনো ভিডিও ছিল না, কোনো এডিটিং ছিল না। তো 1টা-1.5টার মধ্যে যেরকম সংসারের কাজ তো সেমই থাকে, তো সেম কাজগুলো আমার 1টার মধ্যে কিন্তু হয়ে যায়। আমরা বসে থাকি, তারপরে এক ফোঁটাও সময় কাটছিল না। তাহলে ভাবো, ইউটিউবে ভিডিও করা কিন্তু বিশাল একটা চাপের ব্যাপার। এই যে সুন্দর সুন্দর করে শর্ট নিয়ে তোমাদেরকে প্রত্যেকটা কাজ যতটা সম্ভব তুলে ধরা, এইগুলোতেই কিন্তু আমাদের অনেকটা সময় বেরিয়ে যায়। আর এটা অনেকেই বোঝে, আবার অনেকেই বুঝতে চায় না। তো অনেকেই বলে সেম কাজ তোমার কেন এত দেরি হয়। দেখো, আমার মতো প্রত্যেকটা ব্লগারেরই কিন্তু এরকম দেরি হয় কাজ করতে। আজ 4 বছর ধরে আমি ইউটিউবের সাথে যুক্ত আছি। আমার এপি ব্লগস ফ্যামিলির সাথে 3 বছর, আর আগে আমার যে চ্যানেলটা ছিল তার সাথে 1 বছর, মানে টোটাল 4 বছর। বিশ্বাস করো, 4 বছরে আমি এই 1 সপ্তাহ এমনভাবে রেস্ট নিয়েছি। না, আমি ইনস্টাগ্রামে অ্যাক্টিভ ছিলাম, ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম, কিন্তু ইউটিউবে 7-8টা দিন আমি এমনভাবে রেস্ট নিয়েছি যেটা কিনা আমার শরীরে সহ্য হচ্ছিল না। একটা কথাই আছে না, কুকুরের পেটে নাকি ঘি সহ্য হয় না, ঠিক সেরকমই আমাদের কাছেও বসে থাকাটা সহ্য হয় না। যে একটা আরাম করছিলাম 1 সপ্তাহ ধরে ফ্রি, বা কাজ থেকে ছুটি, এরকম কিছু মনে করে যে আমি এটাকে আনন্দ করব, উপভোগ করব, সত্যি কথা বলতে গেলে গাটা জাস্ট জ্বলছিল আমার যে আমি 1 সপ্তাহ ভিডিও দিতে পারবো না। এটা একদম বাস্তব, বিশ্বাস করো। এই 4 বছরে আমি 1 সপ্তাহ ছুটি নিয়েছি, এই 4 বছরে। তাহলে ভাবো আমি কি পরিমাণ রেস্টে ছিলাম এতদিন। তবে অন্য প্ল্যাটফর্মে কিন্তু আমি কাজ করেই গেছি, কাজ বন্ধ রাখিনি। ওই যে কাজ করার একটা
এনার্জি সেটা হয়তো পাচ্ছিলাম না, কিন্তু জোর করে করে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমি ভিডিও দিচ্ছিলাম। তো চলো বন্ধুরা, ওইদিকে আমার কাজকর্ম সকালের হয়ে গেল। এবারে কিছু আম কাটছি। আসলে সেদিন আম নিয়ে আসা হয়েছিল, আমগুলো কাঁচাই ছিল, তো আমগুলো পাকার মানে ঘরেই পেকেছে আর কি, খুব একটা স্বাদ ছিল না, জানি না কেন। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি হচ্ছে, আজকে আমরা খাবো ছ্যাঁকা, তাই ছ্যাঁকার জন্য পাতা জোগাড় করতে যাচ্ছি। তোমরা তো দেখেছো আগে কত ছ্যাঁকার রেসিপি দিয়েছি। ছ্যাঁকা যারা অনেকেই বলো যে ছ্যাঁকা জিনিসটা অ্যাকচুয়ালি কী জিনিস, এটা রাজবংশীদের স্পেশাল একটা খাবার ছ্যাঁকা। তো সেটার জন্যই পাতা জোগাড় করতে যাচ্ছি। তো চলো দেখতে থাকো, আজকে ছ্যাঁকা খাওয়া হবে। অনেক দিন থেকেও ছ্যাঁকা খাবে করছিল। বাপরে বাপ, কতগুলো ব্যাঙের ছাতা হয়েছে, চলো দেখাই। আর এগুলো না অনেকে আজকাল খায় এমনি দেখি, কিন্তু আমরা তো খেতে পারবো না, কোনোদিনও খাই নাই, ট্রাই করিনি। দেখো কতগুলো মাশরুম হয়েছে, মাশরুম দেখতে পাচ্ছ, ব্যাঙের ছাতা। এই তো বর্ষাকালেই তো এগুলো দেখা যায় বলো, ব্যাঙের ছাতাগুলো কি সুন্দর হয়েছে না, সেই ভালো লাগে। এই মাশরুম খাবা, মাশরুম খাবা, মাশরুম ব্যাঙের ছাতা। সেই মনে পড়ে সেই আগের কথাগুলো, যখনই রান্নার কিছু হতো, ঘরে কিছু না থাকলেই এরকম করে বেরিয়ে পড়তাম বর বউ মিলে। কার গাছে কাঁঠাল পাওয়া যায়, কোথায় ছ্যাঁকার পাতা জোগাড় করা যায়, মানে সজনে পাতার কথাই বলছিলাম। সাদা পুঁশাক লাগে তো, লাল পুঁশাক, যেদিকে জিজ্ঞাসা করো নাকি। যেটি তো গাড়ে চাটুনি করে নাই নাই গাছ নাই ছিল তো পাতা, এটি ডগা ডুবেছি না, এটা পাতা পাতা সার্ভিসটা নিলেও তো হবে বোধ হয়। পরে আসি সময় নিব বোধ হয়। করলাগুলো সুন্দর, কাকরোল করলা কেন। তো চলো বন্ধুরা, এই ঝোপ জঙ্গলে চলে আসলাম সজনে পাতা নিতে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর বোম্বাই লেচু হয়েছে। এই বোম্বাই লেচুগুলো কিন্তু ভীষণই টেস্ট হয়, একদম ছোট্ট একটা বিচি হয় আর তার সাথে মাংসও হয়, আর একদম গাছে অল্প হয়েছে। তো দুজনে একটা একটা করে নিয়ে নিলাম আর কি, জেঠিমাদের গাছ আর কি। আর এই দেখো সজনে পাতা, আগের বারেও বর্ষাকালে আমি তোমাদের দেখিয়েছিলাম, ভিজে ভিজে আমি সজনে পাতা নিয়ে এসেছি। আর এইবার সেরকম একটা জল হয়নি, তবে বর্ষাকাল তো পড়েই আছে, আর কদিন পরে একদম পুরো জল হয়ে যাবে। আর এই বর্ষাকালটাতেই আমাদের এই ছ্যাঁকার রেসিপি খাওয়ার মন চায়। তোমরা অনেকেই বলো ছ্যাঁকাটা কি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে রাজবংশীদের একদম ট্রেডিশনাল খাবার, ছ্যাঁকা বা প্যালকা বলতে পারো, সজনে পাতার প্যালকা বলে এটাকে। তো ওই দেখো ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পারছে সজনে পাতা। রাজবংশের ট্রেডিশনাল খাবার হচ্ছে ছ্যাঁকা। ছ্যাঁকার জন্য যেটা মেন দরকার সেটা হচ্ছে আমাদের এই সজনে পাতা। এই সজনে পাতা দিয়ে হচ্ছে আমাদের ছ্যাঁকাটা খাওয়া হয়। তার মধ্যে আরও অনেক পাতা লাগে, তোমাদের দেখাচ্ছে কি কি পাতা আজকে আমাদের প্রয়োজন। লাগছে এখানে পাট পাতা, তো নতুন নতুন কচি কচি পাট পাতাগুলো নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ক্ষেত, তো অল্প কয়েকটাই পাতা নিচ্ছে, তাই আর বলতে হয়নি। যদি বেশি পাতা নিত তাহলে বলতে হতো। এবারে নেব যেটা মেন, সেটা হচ্ছে পুঁই শাকের ডগা। তো নিয়ে নিচ্ছি পুঁই পাতা, একদম প্যালকার রেসিপি করতে গেলে আমাদের সাদা পুঁই শাকের ডগা লাগে, বা ডগা তো না, পাতা লাগে আর কি, আমি ডগা বলছি। সাদা পুঁই শাকের পাতা হলে ভালো হয়, কিন্তু পেলাম না যেহেতু, তাই লাল পুঁই শাকের পাতাটাই নিয়ে নিচ্ছি। আর দেখো কি সুন্দর কচি কচি পুঁই শাকগুলো বেরিয়েছে, একদম টাটকা পুঁই শাক। চলো নিয়ে নিলাম। তো আজকে ভাবছি প্যালকাতে একটুখানি কাঁঠালের বীজ দেবো। তো আমাদের তো কাঁঠাল গাছ নেই, তো এত বড় বাড়ি দেখো কাঁঠাল গাছ নেই, আসলে দুটো হয়েছিল, ঝড়ে ভেঙে গেছে। তো তাই পাশে বাড়ির যে জায়ের ঘর থেকে বললাম যে চল তোদের বাড়িতে, যে ওদের তো অনেক কাঁঠালের গাছ আছে আর ওদের প্রচুর বীজ হয়, তো বললাম যে তোদের যদি থাকে তাহলে আমাকে দিস। তো বলে দেখ কতগুলো আছে উপরে। তো এই যে দিদিভাই বললো, তো এখান থেকে কিছু কাঁঠালের বীজ এখন নিয়ে নেব। আমারও ভালো লাগে শীতলেরটা, আমার ভালো লাগে। খাওয়ার সময় বল ঠিকই খাবে।
সময় তো খাবো, তরকারি না খাইবে মানে খাইবে, সজনা পাতার ছাকা খায়াই ছাড়বে। কাকিমা এই যাও সজনা পাতা নিয়ে আসলাম, পাট পাতা নিয়ে প্রচুর পাতা আনি, প্রচুর পাতা আনি, প্রচুর পাতা। হয়তো বা এই রান্নাটাতে তেল খরচ হয় না, হলুদ খরচ হয় না, মশলা কোনো খরচ হয় না, কিন্তু এই রান্নাটা করতে কিন্তু বিশাল একটা জ্বালা। অনেক রকমের পাতা তোমাকে খুঁজে খুঁজে বার করতে হবে। তো সব রকমের পাতা আমার হয়ে গেছে, এবার আমি কচু পাতা নিতে আসলাম। একটু কচি কচি কচু পাতা লাগবে। তো এই যে কচু পাতা দিয়ে আজকের এই রেসিপিটা করব। হয়তো রেসিপিটা আমি শেয়ার করতে পারবো না, তবে তোমাদেরকে সবটা আমি বলে দেবো। চলো দেখতে থাকো ব্লগটা। নিয়ে নিলাম কচু পাতা। ইস, ঝাড় জঙ্গল খুঁড়িয়ে ঠুরিয়ে পাতা পোতা কুড়িয়ে তারপরে হচ্ছে বড়ের মনের আশা পূর্ণ। নিজে খাবেন না? না আমি খাবো না, দেখা যাবে বেলা, আমি খাই না তো। দেখা যাবে বেলা। কচু পাতা একটু শুটকিও দিতে লাগবে কিন্তু। আর কিছু? হ্যাঁ, শুটকি দিতে লাগবে তো, নাহলে ভালো লাগবে না। গরমি গরমি সেই ভালো না খাই দিয়ে। আমার সকাল মাত্র হইলো, তো দিদি কচুর পাতা আনলে নিও তো। হবে না? হবে। সমস্ত পাতা একত্রিত করে এবারে দেখো সজনে পাতাগুলোকে এইভাবে টেনে টেনে পাতাগুলো শুধু বার করে নিচ্ছি। তাহলে বাবু এত ছোট্ট ছোট্ট কচি কচি পাতা, সবগুলোর ডাল থেকে পাতাগুলো আলাদা করতে হবে। এই হচ্ছে একটা জ্বালা, জানো তো। সজনে পাতার ছুলতে আমার একদম ভালো লাগে না, তবে ওই সবাই মিলে গল্প করতে করতে পুটপুট পুটপুট করে পাতাগুলো বার হয়ে যায়, ওটা বেশ আনন্দ লাগে, কিন্তু একা একা খুব বোরিং লাগে। চলো, রেসিপিটা আজকে যেহেতু কাকিমা করেছে, কারণ আয়ুষের পাপা বলেছে তুমি তো প্রত্যেক দিনই করো, কাকিমা করুক, কারণ কাকিমা নিজে রাজবংশীয়, রাজবংশীয়দের হাতে রাজবংশীয় রান্নাই কিন্তু ভালো লাগে। তো আমি তো অন্য কাস্টের, তোমরা সবাই জানো, তো আমি কিন্তু খুব একটা ভালো বানাতে পারি না। তো তাই কাকিমাকেই বললাম তুমি রান্না করো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে হাফ কড়াই জল নিয়ে ওখানে রসুন আর লঙ্কা থেতো করে দেবে, দেওয়ার পর জলটা ফুটে যাবে, তারপরে খাওয়া সোডা, যেটা খাওয়া সোডা হয়, সেই খাওয়া সোডাটা দিয়ে একদম খাওয়া সোডা দেওয়ার সাথে সাথে একদম জলটা একদম ফেনার মতন হয়ে উঠবে। তারপরে সেই ফেনা হয়ে উঠলে তখনই যে পাতাগুলো এতক্ষণ রেডি করলাম সমস্ত পাতা একসাথে দিতে হবে। পাতা দেওয়ার সাথে সাথেই একদম পাতাগুলো নরম হয়ে যাবে। কেন বলো তো? কারণ সেখানে খাওয়া সোডা দেওয়া আছে। তারপরে কাজু বাদাম বলছি কেন, কাঁঠালের যে বীজগুলো আছে সেগুলোকেও দিয়ে দিতে হবে। আর ওইদিকে শুটকি মাছটাকেও কাকিমা আগেই ভেজে রেখেছে, সেটাকেও দিতে হবে। তো দেখো তারপরে যে এইরকম একটা ঘনত্ব হবে, মানে কোনো হলুদ নেই, তেল নেই, তাতেই কিন্তু কালারটা এরকম আসবে। একদম সিম্পল একটা রেসিপি, কোনো রকম ঝামেলা নেই, তবে রান্নাটা কিন্তু ভীষণই স্বাদ হয়। হ্যাঁ, এখানে সোডার পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, বেশি দিলে তেতো হয়ে যাবে, আর কম দিলে ছ্যাঁকাই হবে না, মানে প্যালকাটা তৈরি হবে না। তো চলো, আমাদের প্যালকার রেসিপি হয়ে গেছে। দেখো কি লোভনীয় খাবারটা, কিন্তু একদম পিছলা পিছলা টাইপের হবে। আর শুটকি মাছ যেহেতু পড়েছে, কাঁঠাল বীজ আছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এই হচ্ছে আজকে আমাদের ছ্যাঁকা। আমি যদি বানাতাম তাহলে আমি তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিতাম, যেহেতু আমি বানাইনি, আমি ওই পাশে কাজ করছিলাম, তো এই পাশে অল্প অল্প করে আমি জাস্ট খালি ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম। তো ছ্যাঁকার রেসিপি আমি আমার চ্যানেলে আগে অনেক শেয়ার করেছি বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো। আর এই রান্নাটায় মেন স্বাদ হচ্ছে লবণ আর ঝাল। এই ঝাল আর লবণটা ঠিক থাকলে, সোডার পরিমাণটা ঠিক থাকলে, তাহলে রান্নাটা একদম পারফেক্ট হয়। চলো, আমরা সবাই মিলে এখন খেতে বসে পড়েছি। আয়ুষের প্রিয়, আয়ুষের বাবার প্রিয়। আয়ুষের যেহেতু খাওয়া যায় না মানে কি, সোডা যেহেতু দেওয়া আছে, মানে যে এরকম শুধু আয়ুষের না, যারা যারা ওষুধ খায়, মানে যে কোনো রুগী ওষুধ খেলে ছ্যাঁকাটা খাওয়া যায় না, যেদিন করে ছ্যাঁকা খাবে ওদিন ওষুধটা স্কিপ করতে হবে। মানে ওই সোডাটা আছে না, সোডাটা হয়তো ওষুধের কোনো কাজ করে না, যেটা আমি জানি, ডাক্তার কিন্তু বলে না তাই বলে, কিন্তু ওই আর কি। তো আয়ুষকে অল্প সামান্য দিয়েছি, ওর খুব প্রিয় একটা খাবার, মানে সবসময় তো আমরা খাই না, তবুও মাঝে মাঝে যেদিন খাওয়া হয় ওকে একটু করে দেওয়া হয়, ওর খুব প্রিয়, মানে ওই দিন ছ্যাঁকা পেলেও পাগল হয়ে যায়। তো চলো, আয়ুষের বাবা কী রিভিউ দেয় দেখা যাক। লবণটা কম কমেছে, তাছাড়া ঠিক আছে, লবণ দিবাই না। বন্ধুরা, পরের দিন চলে আসলাম। ঘুম থেকে উঠেই যেই না মাটিতে পা দিলাম, মানে ঘরে পা দিলাম, দেখি আমার ঘরে জল ভর্তি হয়ে আছে। আমার বুঝতে পারছি না, কোনো ভেন্টিলেটর নেই, কোথা দিয়ে জলটা ঢুকলো, এত এত জল ঘরে। তারপরে যেটা বাইরে দেখি, বাইরে তাকিয়ে আমার ঘরের উঠোনে বিশাল আকারের একটা বড় গাছ পড়ে আমার পুরো নতুন গেট
আমার ভাগ্যিস আমার ওই ঘরটাতে, যেটা আমাদের শপ, সেই শপ মানে যেখানে জামাকাপড় রাখা আছে, লাইভ করা হয়, সেই ঘরে ভাগ্যিস পড়েনি। আর তোমরা দেখো কি অবস্থা হয়ে আছে, গাছ পড়েছে কলা গাছ, সুপারি গাছ, তার সাথে একটা বড় গামারি গাছ। গামারি গাছটা বিশাল বড় ছিল। এই দৃশ্য দেখে আমার চোখ কপালে উঠে গেছে যে এত বড় গাছ পড়েছে ঝড়ে। তাহলে কি পরিমাণ ঝড়টা হয়েছিল রাতে। রাতে কিন্তু আমরা টেরও পেয়েছিলাম যে খুব ঝড় হচ্ছে। তো ভয়ে আর সেরকম বেরোনোর সাহস পাইনি। শ্বশুরমশাই এসে ডাকছে যে অভি অভি বার হ, দেখ কি অবস্থা। তখন রাত বাজে 2:30। তো তারপরে বার হয়ে দেখি এই অবস্থা। তো রাতের বেলা খুব একটা বুঝতে পারিনি, দিনের বেলা দেখি অবস্থা খারাপ। এই গাছটা যদি আমার ওই ঘরটাতে পড়তো তাহলে কি হতো তোমরা ভাবতে পারছো। আর সেই দিনই গেটটা করা হলো কতগুলো টাকা খরচ করে। দেখো গেটটা পুরো ভেঙে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। ভাবো যে দৃশ্য সত্যি কোনো দিন আমি দেখিনি, যে অনেকেই দেখো বন্যা হয়, বাড়িতে বন্যা হয়, ঠাকুর করুক আমরা যে জায়গাটায় থাকি সেরকম কোনো ভয়ঙ্কর কিছু হয়নি। হ্যাঁ, পাশেই নদী হয়তো ভরাট হয়ে যায়, কিন্তু সেরকম ঘরে জল বা সেরকম কিছু দেখিনি। তবে আয়ুষের যখন জন্ম হয়েছিল তখন একবার ভয়াবহ বন্যা হয়েছিল, কিন্তু তারপরে সেরকম কিছু ঠাকুরের কৃপায় দেখিনি। কিন্তু দেখো আজকের এই অবস্থা দেখে, গাছ এত বড় একটা পড়ে গেছে। ভাবো এটা যদি দিনের বেলা হতো মানুষের কত ক্ষতি হতো। তো যেহেতু রাতে হয়েছে সবাই ঘরের ভিতর ছিল, এটাই প্রার্থনা আর কি। আর এই হচ্ছে বাইরের থেকে, এটা হচ্ছে ওই যে আমার জায়েদের গাছগুলো পড়েছে আর কি। দেখো পুরো গেটটা একদম ভেঙে গেছে। গোটা বাড়ি, আমাদের এত বড় বাড়িতে সত্যি কথা বলতে কারো কোনো ক্ষতি হয়নি, শুধু আমাদের বাড়িতেই এত বড় একটা গাছ পড়েছে। তো বুঝতেই পারছো বাবা তখন থেকে গাছের পাতাগুলো কেটে কেটে দিচ্ছে। তা আমরা কতবার বলছি যে এগুলো করো না, লোক এসে এগুলো সরাবে, বা এনি চান্স যদি উপরের গাছটা মাথাতে পড়ে যায়, বলে না কিচ্ছু হবে না, হাঁটা চলার রাস্তাটা তো করে দিতে হবে। পুরো হাঁটা চলার রাস্তাটাই বন্ধ হয়ে গেছে। তারপরে দেখো এই যে আমাদের বাথরুমের অবস্থা, মানে বিভৎস একটা অবস্থা হয়ে গেছিলো আমাদের বাড়ি ঘরের। পুরো বাথরুম ভেঙে চুরমার, তারপরে এই ঘরটাও ভেঙে চুরমার। এটা ভেঙেছে কোনো ব্যাপার না, কিন্তু দেখো বাথরুমটাও ভেঙে গেছে, যেটাতে আমরা সবসময় ইউজ করি। তো আর কি করার আছে, কিচ্ছু করার নেই। তো কাকিমাও এখনও আসেনি, কাকিমাও আসবে আর কিছুক্ষণের মধ্যে। তো কাকিমা আসলেই, তার আগেই আমি কাজ শুরু করে দেবো। কাকিমা আসলে একটু হেল্প হবে, কারণ আজকে তো প্রচুর কাজ। বাড়ি ঘরে ঝড় তুফান হলে তো কি অবস্থা হয় গ্রামের বাড়ি, বুঝতেই পারছো। তো কাকিমা আসলো, এবারে দুজনে মিলে কাজে লেগে পড়ছি। ঘরে এত জল ঝাড় দিয়ে সব বার করা হচ্ছে, প্রচুর জল ছিল। তারপরে ঘরের বাসনগুলো কাকিমা বার করে নিচ্ছে, আর আমি ঘরের জলগুলো বার করে নিচ্ছি। কি যে জলগুলো কোথার থেকে ঢুকলো সেটাই আমি বুঝতে পারলাম না। আমার মনে হয় দরজার নিচে হালকা তো একটু ফাঁকা থাকেই সবার, তো সেই ফাঁকা দিয়েই হয়তো জলগুলো ঢুকেছে ভেতরে। তো কিচ্ছু করার নেই, জল ঢুকেছে, সব জল এখন বার করছি। বার করে পুরো বারান্দা ঠান্ডা ঝাড় দিয়ে পরিষ্কার করব। আর দেখেছো তো এই যে ঝড় বাতাসে, ঝড় বৃষ্টিতে এত পাতা পড়ে। গাছ থাকা তো অনেকটাই ভালো বাড়িতে, কিন্তু এই ঝড় বৃষ্টিতে বাড়ির বউদের যে কী অবস্থা হয় সেটা তারাই বোঝে। তবে হ্যাঁ, গাছ যেমন আমাদের উপকার করে, তেমন কিন্তু অপকারও করে। দেখো গাছ না থাকলে আমরা বাঁচবো না। আর সেই গাছই দেখো ঝড় বৃষ্টিতে কত মানুষের গায়ে পড়ে মানুষের মৃত্যু হয়, কত বাড়িঘর খারাপ হয়, নষ্ট হয়। তারপরে এরকম পাতা টাতা পড়লে তো অবস্থা খারাপ হয়ই। তো প্রত্যেকটা জিনিসেরই যেমন উপকার থাকে তেমন অপকারও থাকে, তাই না? তো যেমন তেমন মানুষও, কিন্তু প্রত্যেকটা মানুষেরই দেখবে ভুল ত্রুটি নিয়েই মানুষ। ভুলও হবে সেই মানুষের দ্বারা, আবার সেই মানুষের দ্বারা তুমি কিন্তু উপকারও হবে, উপকৃতও হবে। তাই আমাদেরকে মানিয়েই চলতে হয়। গাছ আজকে আমাদের এত বড় ক্ষতি করলো বলে আমরা কি গাছ কেটে ফেলে দেবো? তা কিন্তু হয় না। গাছ যদি কেটে ফেলে দিই তাহলে আমরাই বা বাঁচবো কেমন করে, তাই না বলো? তো এটাই হচ্ছে কথা, এটাই মানে আমাদের বুঝতে হবে। প্রত্যেকটা জিনিসেরই ভালো খারাপ নিয়েই জিনিসটা তৈরি হয়, মানুষের মধ্যেও সেটা রয়েছে। তো চলো এবারে রান্নাঘরেও প্রচুর জল, রান্নাঘরে তো আরও বেশি জল পড়েছে, কারণ ওই রান্নাঘরে ভেন্টিলেটার আছে। তো পুরো জল ঢল পড়ে অবস্থা খারাপ হয়ে গেছে। তো বন্ধুরা শেষ পর্যন্ত ফাইনালি এপি ব্লগ ইজ ব্যাক। আবারও সে প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসবে, প্রত্যেক দিন তোমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করবে ভালো ভালো ভিডিও দিয়ে। আর প্রত্যেক দিন হয়তো লাইভ করার চেষ্টা করবে, কিন্তু প্রত্যেক দিন হয় না, কারণ প্রোডাক্ট শেষ হয়ে গেলে আনাতেও লেট হয়, তো সেই জন্য। তো চলো আবার খুব শীঘ্রই আমরা লাইভে আসছি। আমাদের প্রোডাক্ট অলরেডি চলে এসেছে, আমরা লাইভেও আসব। আর লাইভে আসার আগে আমি অবশ্যই কমিউনিটিতে দিয়ে দেবো তোমাদেরকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো বন্ধুরা, এটা কিন্তু প্রায় 5 থেকে 6 দিনের পরের ভিডিও। এতদিন পর গাছটা কাটা হলো, না হলে এতদিন কিন্তু গাছ এইভাবেই ছিল আমাদের। চলো টাটা, সবাই ভালো থেকো।